দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন। আর আমাদের সাথে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতে যুক্ত আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। সাইদ আরমান, আপনাকে স্বাগত। দর্শক, এই মুহূর্তে আপনাদের সবার মনে একটা প্রশ্ন, এই যে দেশে যে জ্বালানি সংকট চলছে, এই জ্বালানি সংকটের সমাধান কবে হবে? ইরান যুদ্ধ বন্ধ হয়েছে কিনা, বা ইরান যুদ্ধ বন্ধের কোনো অভিপ্রায় বা কোনো সম্ভাবনা আছে কিনা? দেশে বিশ্ব এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ক্রাইসিস যে জিনিসটি জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটের সমাধান কবে হবে? আপনার সবার এই প্রশ্নের জবাব খুঁজতে আমরা একটু কথা বলতে চাই। যে প্রথমে একটু জানতে চাই যে আসলে কি জ্বালানি সংকটের আশু সমাধান হবে কি হবে না, বা বর্তমান পরিস্থিতিটা কি একটু সাইদ আরমান, আপনি তো জানেন যে রাস্তায় বের হলেই একটা জিনিস আমরা দেখছি, পেট্রোল পাম্পগুলোতে যে জিনিসটা বিশেষ করে খেয়াল করা যায় যে একদম লম্বা লাইনের পর লাইন, লম্বা ভিড় পেট্রোল পাম্পগুলোতে, বিশেষ করে যেটা অবশ্য মানে যেটা গ্যাস সংকট নাই, যেটা বললেই বলা চলে। কিন্তু এই সংকটটা কি কতদিনের মধ্যে, মানে আপনি কি এই সাম্প্রতিক সময়ে ওটা দেখতে পাচ্ছেন? আপনি তো নিজে ফিল্ডে কাজ করেছেন, এই চিত্রটা কি দেখতে পাচ্ছেন আসলে? একদমই সত্য। এটা আপনি খেয়াল করবেন যে গত 28 ফেব্রুয়ারি যখন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর হামলা চালায়, তারপর থেকে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হচ্ছিল আসলে যে এই যুদ্ধের কারণে সবচেয়ে বড় একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে, হয়তোবা জ্বালানি পরিস্থিতি। প্রথমে 1-2 দিন বাংলাদেশের মানুষ অনেকটা স্বস্তিতে ছিলেন, তারা হয়তোবা পরিস্থিতি আঁচ করেননি। তারপর থেকে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি হতে থাকে, এবং সেটি কিন্তু গত এই প্রায় 28 দিন, 4 সপ্তাহ কিন্তু আমরা সেই একই রকম পরিস্থিতি পার করছি। আপনি যেটি বলছিলেন, পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন, আসলে মানুষের কয়েক ঘন্টা চলে যাচ্ছে তেল নিতে। বলতে পারেন যে আসলে ডিজেলের সংকট খুব বেশি নাই। অনেকে বলছিল যে আমাদের অকটেনের বড় একটা অংশ আমরা দেশে যে আমাদের যে গ্যাস পাম্পগুলো, গ্যাস কাট্টুগুলো রয়েছে, সেখান থেকে যে কনডেনসেট তৈরি হয়, সেখান থেকে আমরা আসলে অকটেন তৈরি করি, বাই প্রোডাক্ট হিসেবে পাই। কিন্তু পরিস্থিতি কিন্তু আসলে পাল্টাইছে। এই কারণে বলছি যে আমাদের গ্যাসের উৎপাদন কিন্তু আপনি দেখবেন যে গত কয়েক বছর কমছে। সেটি এখন 250 মিলিয়ন ঘনফুটের কাছাকাছি নেমে এসেছে, যেটি একসময় 300 মিলিয়ন ঘনফুটের উপরে ছিল। তার মানে গ্যাসের উৎপাদন কমলে আমাদের কনডেনসেটের উৎপাদনও কমে যাচ্ছে, যার কারণে অকটেনের সরবরাহ দেশীয় সোর্স থেকে সেটি কিন্তু কমে যাচ্ছে। এখন যদি আপনি দেখেন, আমাদের অকটেনের প্রায় 50% কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে। এই যে মানুষের মধ্যে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, বড় সংকটটা কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে। এক হলো যে সংকট নেই সেটি কিন্তু বলা যাবে না। আমরা এখন পর্যন্ত জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের যে মনোযোগ আমরা দেখছি, সেখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের ঘাটতি রয়েছে। আসলে এত বড় একটি সংকটকে বড় সংকট হিসেবে কিন্তু আমরা বাংলাদেশ সরকার কিন্তু এখনো দেখছে না। কিন্তু মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে, সেটি একটি বাড়তি চাপ তৈরি করছে, যার কারণে লম্বা লাইন, অনেকে রুগী নিয়ে যেতে পারছে না, চলাচল ব্যাহত হচ্ছে, জরুরি কাজে বের হতে পারছে না। সবাইকে কিন্তু এক ধরনের জ্বালানি পেতে কিন্তু এক ধরনের ভোগান্তির মধ্যে যেতে হচ্ছে। কয়েক ঘন্টা আপনি দেখবেন যে লম্বা লাইন, আপনি হয়তো বা রুগী নিয়ে কোথাও যাবেন, আপনি তেলের জন্য লম্বা সময় ধরে আপনাকে ওয়েট করতে হচ্ছে। এই যে এক ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য তৈরি হয়েছে। সরকারের কিছু পদক্ষেপ নিচ্ছে। আপনার সরকারের কি এখানে অনেকগুলো পদক্ষেপ আছে? যেমন আজকে 2টো পদক্ষেপের কথা বলি আপনাকে। ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে, সেই সাথে এক ধরনের ওই প্রত্যেকটা ইয়েতে পাম্পেও এক ধরনের নির্বাহী বা একজনের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, মনে হয় এরকম একটা তথ্য আছে আপনাদের কাছে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে সরকার পদক্ষেপ নিচ্ছে না, সেই জায়গায় না, সেই জায়গাটাতে হলো যে এই সংকটটা মানুষ জানতে চাই যে আর কতদিন থাকবে। আপনার কাছে কি এরকম কোনো মেসেজ আছে? সংকট, আমি আপনাকে বলি যে এই সংকট বাড়বে যদি না যুদ্ধ, এটা পুরোপুরি আসলে যুদ্ধের উপরে নির্ভর করছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেয় সেটার উপরে। আপনি যেটা বলছিলাম যে 28 দিনে কিন্তু সংকট আমরা আসলে বাড়ছেই দেখছি। আপনি সহজ হিসাব, আমরা অনেকবার আলোচনা করেছি যে এই হরমুজ প্রণালী যদি সচল না হয়, এখান দিয়ে যখন অন্য সময় প্রায় 100 বেশি জাহাজ, ট্যাঙ্কার গ্যাস এবং জ্বালানি চলাচল করে, যেটি আপনি জানেন যে সারা বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ এই হরমুজ প্রণালী দিয়ে নিশ্চিত হচ্ছে। সেটা যদি এখন হাতে গোনা কয়েকটায় নেমে এসছে, তো এই সংকট তো যাবে না। দুঃখিত। এর মধ্যে আবার আপনি দেখছেন যে ইরান আরো কিছু পদক্ষেপ নিচ্ছে। আমরা দেখছি যে ইরান টুল বুথ করবে, তারা নিরাপত্তার কথা বলছে। এই যে এক ধরনের বিশৃঙ্খলা কিন্তু রয়ে গেছে। আপনাকে যদি একটু হিসাব দিয়ে বলি, আপনি যেটি বাংলাদেশের সরকারের পদক্ষেপের কথা বলছিলেন, আমি যেটি বলছিলাম যে আসলে এখানে সরকারের যে পদক্ষেপ থাকা উচিত,
জ্বালানি সাশ্রয়ের জন্য আমরা সরকারের শীর্ষমহল থেকে বলতে শুনেছি আপনারা ব্যয় সাশ্রয়ী হন, কিন্তু বাংলাদেশে এই ধরনের আহ্বান দিয়ে আসলে কখনো কিছু হয় না। পৃথিবীর অনেক দেশ কিন্তু এখন যেটা করছে যে তারা আসলে যতটা বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া যায় মানে সেটি তারা ব্যবস্থা করছে। ছুটির দিনে তারা ব্যক্তিগত গাড়ি শূন্য ঘোষণা করছে। অনেক ছুটির দিনের পরিমাণটা বাড়ানো হয়েছে, 3 দিন করা হয়েছে সরকারি ছুটি। অফিস কিভাবে হোম অফিস করা যায় কিনা সেই ব্যবস্থাপনাগুলো চালু হচ্ছে। যে ছুটির দিনে যেটি বলছিলাম শূন্য গাড়ি ঘোষণা করা হচ্ছে, গণপরিবহন বাড়ানোর কথা বলা হচ্ছে। বাংলাদেশে কিন্তু আমরা অনেকটা ঢিলেঢালা মনে হচ্ছে যে পরিস্থিতিটা আসলে বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে, কিন্তু আসলে তো নিয়ন্ত্রণে নেই। আরেকটি বড় ব্যাপার, যদিও এটি মানুষের স্বার্থ সংশ্লিষ্ট মানুষের মধ্যে হয়তোবা প্রতিক্রিয়া দেখাবে, হয়তোবা বলবে যে বিগত দিনে বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপুল অর্থ মুনাফা করেছে, সেই অর্থের অবশ্য হদিস আমরা পাই না, মুনাফা করেছে। এখন অনেক দেশ কিন্তু জ্বালানি তেলের দাম সমন্বয় করছে। আপনি দেখেন যে যুদ্ধের আগে তেলের দাম এখন প্রায় 40% বেড়ে গেছে, এবং এটি যদি জুন পর্যন্ত চলে, এখন যে ব্যারেল প্রতি যেটা আছে সেটি কিন্তু $130 গিয়ে দাঁড়াবে। এবং এটি যদি 1 বছর, আমরা তো 4 সপ্তাহ যুদ্ধ দেখলাম তাই না, আজকে 28 তারিখ, যেহেতু যদি 1 বছর যুদ্ধ যদি স্থায়ী হয় সেটি কিন্তু $155 ব্যারেল প্রতি দাঁড়াবে, যেতে পারে। কিন্তু এই জায়গায় আমার একটা প্রশ্ন, এই যে বিশ্বের বিভিন্ন জায়গায় তেলের ক্রাইসিস দেখা যাচ্ছে, শুধু যে বাংলাদেশে এরকম ক্রাইসিস এরকম না, বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের বড় ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যায় না। যেমন ধরেন আমরা উত্তরবঙ্গে যে দীর্ঘ যানজট দেখছি, এই যানজট কিন্তু পৃথিবীর কোথাও নাই এই সময়টায়, কারণ হলো গাড়ি কমিয়ে দেওয়া হয়েছে পথে। এই যে আপনি বলছিলেন যে ক্রাইসিস ম্যানেজমেন্টের যে ইস্যুটা, এটাতে সরকার কি পদক্ষেপ নিতে পারে? সেটা বলছিলাম, সরকার কিছু কিছু বলছে যে বিদ্যুৎ সাশ্রয়ী হন, আপনারা জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হন, কিন্তু এটা আসলে আরো কড়াকড়ি হওয়া উচিত। গণপরিবহন উৎসাহিত করতে হবে, ছুটির দিন বা হোম অফিস কিভাবে কার্যকর করা যায় কিনা, অথবা আপনি যদি, আমি যেটা বলছিলাম, ছুটির দিনে আপনি ব্যক্তিগত গাড়ি শূন্য করে দেন ছুটির দিনে। নজির আছে তো, পৃথিবীতে অনেক দেশ কিন্তু এটি করছে, কিন্তু বাংলাদেশ আমরা করছি না। আমরা বিদ্যুতের ব্যবহার এখনো অনেকটা দেদারসে চলছে। এই জায়গাগুলো সরকার এখন মনোযোগ দেওয়া উচিত। আমি সেটাই বলছিলাম যে সরকারের, আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পেট্রোল পাম্পে যাতে কোনো নৈরাজ্য না হয়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, মানুষের মধ্যে সংঘাত না হয়, হানাহানি মারামারি না হয়, এইগুলোর জন্য এই যে বিজিবি মোতায়েন করা হচ্ছে, আজকে বিজিবি মোতায়েন করা হলো। তদারকি কর্মকর্তা পেট্রোল পাম্পগুলোতে যাতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা হয়, সেগুলোর জন্য তদারকি কর্মকর্তা। কিন্তু একই সঙ্গে আমাদের বড় কাজ হবে আমাদের জ্বালানির সাশ্রয়ী হওয়ার জন্য, সেটি কিন্তু আমরা হচ্ছি না। সেটি না হলে কিন্তু দাম বাড়বে, সরবরাহ যদি বিঘ্নিত হয় তখন কিন্তু দেশকে একটি চরম মূল্য দিতে হবে। সেই পদক্ষেপগুলো আসলে সরকারের তরফ থেকে এখনই নেওয়া উচিত। চরম মূল্যের কথা আমি আপনাকে বলি, যদি এইভাবে দাম বাড়তে থাকে, আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু বলছে যে বাংলাদেশে প্রায় 3% জিনিসপত্রের দাম বাড়বে। আপনি চিন্তা করতে পারেন। আমরা দাম বাড়ানোর প্রসঙ্গে একটু আসতে চাই। এই মুহূর্তে যদি আমরা তাকাই, একেবারে খুদ আমেরিকা যে যুদ্ধটার মানে পৃথিবীতে সূত্রপাত করে, এখন সে মনে করছিল যে এই যুদ্ধ সূত্রপাত করার পরে তার কোনো প্রভাব পড়বে না, কিন্তু আমরা খুদ আমেরিকাতে জ্বালানি তেলের মূল্য প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। এবং নানা পৃথিবীর সমস্ত দেশে, জ্বালানি, ইউরোপের কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, সব জায়গায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের কিন্তু এই যে গ্রাহক পর্যায়ে এখনো পর্যন্ত জ্বালানি তেলের মূল্য কোনো বৃদ্ধির কোনো আমরা খেয়াল দেখতে পাচ্ছি না। এবং যেটা সরকার, এই জায়গাটায় কি সরকার কি মানে কি চিন্তা করতেছে, যে মানে আসলে কি এই জায়গাটা সরকার নিজে নিয়ন্ত্রণ করতে পারবে, না কিছু জ্বালানি তেলের দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে? আপনি দেখেন, আমরা তো একটা বিগত দিনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে সরকার সমন্বয় করে এই কাজটা যদি আসলে এনার্জি রেগুলেটরি কমিশনের উপরে ছিল, সে কিন্তু আমরা দেখেছি প্রতি আওয়ামী লীগ সরকার কিন্তু এটি অনেকটা বল প্রয়োগ করে সেটি সরকারের জ্বালানি মন্ত্রণালয়ের উপরে তারা নিয়েছে, এবং জ্বালানি তেলের মূল্য কিন্তু তারাই নির্ধারণ করে। এলএনজি শুধু আমাদের যে বাসায় যে রান্নাবাড়িতে আমরা যে গ্যাসটা ব্যবহার করি, সেটি যে ওই গ্যাসের মূল্যটা আমাদের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ঠিক করে দিচ্ছে। জ্বালানি তেলের মূল্য সরকার 1 মাস পর পর ঠিক করছে। আমি যেটি বলছিলাম সেটি যে পৃথিবীর অনেক দেশ কিন্তু সমন্বয় করছে, এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু বলছে, সরকারের হিসাবে যদি আপনি দেখেন প্রায় 250 কোটি টাকা প্রতিদিন সরকারকে এখন ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি আসলে কি সরকার কতদিন টানতে পারবে? এমনিতেই তো আমাদের বিদ্যুৎ জ্বালানি খাতে প্রচুর পরিমাণ ভর্তুকি দিতে হয়। এই ভর্তুকি দিয়ে কিন্তু আসলে সরকারকে আসলে টিকে থাকা খুব কঠিন। কিন্তু সরকার হয়তো দেখছে যে অনেকদিন পরে একটি রাজনৈতিক সরকার আসছে, এটি একটি রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। আবার বিএনপি অনেকদিন ক্ষমতার বাইরে ছিল, বিএনপি হয়তো বা চিন্তা করছে এমন কোনো পদক্ষেপ তারা নিতে চায় না যেটি জনগণ আসলে প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু জ্বালানির দাম সমন্বয় করতেই হবে।
করতেই হবে। এটি আমাদের চুরি চামারি যেগুলো হয় আমাদের, আপনি জানেন জ্বালানি খাতে ব্যাপক পরিমাণ লুটপাট আছে, সেগুলো ঠেকাতে পারলে কিন্তু আমাদের কিছু সাশ্রয় হবে। এবং একই সঙ্গে সমন্বয় করতে হবে। সমন্বয় না করলে আপনি যদি ব্যারেল প্রতি $155 গিয়ে ঠেকে, আপনি এই দামে জ্বালানি সরবরাহ করতে পারবেন না। সমন্বয়টা অত্যন্ত জরুরি, অনেক দেশই করছে। আমার মনে হয় বাংলাদেশের সরকারকেও সেটি ভাবতে হবে এবং একই সঙ্গে মানুষকে উৎসাহিত করতে হবে যে যত কম জ্বালানি তারা ব্যবহার করতে পারে। এই যে জ্বালানি আপনি বলছিলেন যে কত কম ব্যবহার করতে পারে, এই জায়গায় আপনি বলছেন যে সরকারের কিছু নির্দেশনা দিতে পারে, এই কি কি পদক্ষেপ নিতে পারে? যেমন ধরেন আমি একটু যদি বলি যে কৃষি খাত, আমাদের যে জ্বালানির প্রভাব যদি পড়ে, আমরা কৃষি খাতে পড়তে পারে, শিল্প খাতে উৎপাদনে পড়তে পারে, বিদ্যুৎ উৎপাদনে সেই প্রভাব পড়তে পারে। এমনকি এই যে আমরা যে সমুদ্রে যে মাছ মারছেন, এই যে ডিজেলের দাম বেড়ে গেলে এটারও প্রভাব পড়বে। মানে আমরা ভাবছি যে আমাদের খাদ্যপণ্য পড়বে, মানে খাদ্যপণ্য পড়বে এবং ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো সেখানেও পড়বে। এই যে প্রভাবটা, এটা মোকাবেলায় সরকার কি পদক্ষেপ নিতে পারে? সেটি বলছি যে সাশ্রয়ী হতে হবে। আপনি প্রভাব যদি চিন্তা করেন, আমি সেটা বলছিলাম কিন্তু আগের অংশে, যে এশিয়া ইউনিয়ন ব্যাংক বলছে যে এই জ্বালানি পরিস্থিতি, সরবরাহ যদি এবং যুদ্ধ যদি চলতে থাকে, সারা বিশ্বে অর্থনীতিতে এটি কিন্তু চরম মূল্য দিতে হবে। সেটি কিভাবে? আমি বলছিলাম যে বাংলাদেশে এর প্রভাব পড়বে, মূল্যস্ফীতি প্রায় 3% বেড়ে যাবে। এমনিতেই আপনি দেখেন যে গত অনেক দিন ধরে সেই করোনার পর থেকে কিন্তু মানুষের জীবনযাত্রা সামাল দিতে খুবই কষ্ট হচ্ছে। সেখানে যদি আবার নতুন করে এই জ্বালানি পরিস্থিতির কারণে যদি জিনিসপত্রের দাম 3% বাড়ে, সেটি অনেক মানুষের পক্ষে কিন্তু সামাল দেওয়া সম্ভব হবে না। শুধু জ্বালানি তেলের দামের কারণে মূল্যস্ফীতি বাড়বে তা না, কিন্তু এটা অর্থনীতিকেও শ্লথ করে দিবে। কিভাবে শ্লথ করবে? যেটি এখন গবেষণাগুলো যেটি বলছে যে প্রায় আমাদের যে জিডিপির যে হারে বাড়ছিল, অর্থনৈতিক আকার যে হারে বাড়ছিল, সেটি প্রায় 1.5% কমে যাবে। তার মানে মানুষের আয় কমে যাবে। একদিকে জিনিসপত্রের দাম বাড়বে, অন্যদিকে মানুষের আয় কমবে। তাহলে মানুষের এই যে সার্বিক যে মানুষের জীবনযাত্রার উপরে যে একটা চাপ তৈরি হবে, মানুষের জীবনযাত্রা যে চিড়েচাপটা হবে, এই জায়গাগুলো সরকারকে চিন্তা করে আপনি যেটি বলছিলেন যে কি করণীয়, আমি সেটাই বারবার বলছি যে এখনই আমাদের আসলে শক্ত পদক্ষেপগুলো নিতে হবে। কিভাবে আমরা অফিস টাইমগুলোকে সমন্বয় করতে পারি, সাশ্রয়ী হতে পারে, কিভাবে গণপরিবহন, আমরা গণপরিবহনে অনেক বছর ধরে আমরা আলোচনা করি বাংলাদেশে। আমরা সবসময় গণপরিবহনের এই বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাই এবং গণপরিবহনের সংকট, মানে আপনি যেটা বলছিলেন যে এই যে গণপরিবহনগুলো জ্বালানি তেল নিতেও পারছে না, এটাও একটা একদম নিয়ে। আমরা যদি সারা পৃথিবীর কথা বলি যে যেখানে দাম সমন্বয় করা হয়েছে, কিন্তু বাংলাদেশে সেটা কিভাবে সমাধান করছে বা এই ক্রাইসিসটা কিভাবে ম্যানেজমেন্ট করছে? বাংলাদেশে তো মানুষের ভোগান্তি দিয়ে আসলে এই সংকটের দাম দিতে হচ্ছে। কিন্তু আলটিমেটলি যে দেখেন, আমরা বারবার যেটা বলছিলাম, আপনি যদি দেখেন যে সরেজমিনে যদি একটু দেখেন যে মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে চলাচলে, মানুষ পাচ্ছে না ঠিক মতো জ্বালানি, চিকিৎসা নিতে যেতে পারছে না, গণপরিবহনেও কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা আমরা দেখছি যে দাম বাড়ে নাই, তাতেই কিন্তু এই যে ঈদ যাত্রায় যারা ফিরছে বা যাওয়ার সময় হয়তো খুব বেশি টের পাওয়া যায় না, আসার সময় কিন্তু এই জ্বালানি তেলের অজুহাতও কিন্তু মানুষকে দিয়ে কিন্তু বাড়তি ভাড়া কিন্তু আদায়ের কথা কিন্তু অনেকেই আমরা বলছি দেখছে। সরকার হয়তো বা চেষ্টা করছে এখন পর্যন্ত সমাধান করার জন্য, বিকল্প উৎসগুলোর দিকে সরকারের মনোযোগ আছে আমরা দেখছি। কিন্তু বড় ব্যাপার হলো যে আপনি যদি দেখেন যে আপনাকে আজকের পরিসংখ্যান যদি দেই, এই হরমুজ প্রণালীর আশেপাশে, হরমুজ প্রণালীর উত্তরে তো ইরান, তাই না, আরেক পাশে আপনি ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এই প্রণালীটা যদি, হরমুজ প্রণালী যদি সচল না থাকে, এখানে প্রায় 2000-এর মতো জাহাজ এবং ট্যাঙ্কার আটকা পড়ে আছে। আমরা হয়তো বাংলাদেশের ক্ষেত্রে হয়তো তারা বলছে যে বাংলাদেশি জাহাজ চলাচলে তারা বাধা দিবে না, কিন্তু মানে আন্তর্জাতিক সরবরাহ যদি বিঘ্নিত হয় তাহলে তো আপনি পাবেন না। এই জন্য আপনাকে বিকল্প উৎসগুলোর দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি। আমরা দেখছি যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সরকার এই ধরনের চুক্তিও আছে এবং কিছু তেল সেখান থেকে আনার ব্যাপারে সরকারের কিন্তু আলোচনা, আমরা কূটনৈতিক তৎপরতাও কিন্তু দেখেছি। বিকল্প উৎসগুলোর দিকে সরকারের কিন্তু আসলে মনোযোগ দেওয়া উচিত। দাম বাড়ানোর কথা আপনি যেটি বলছিলেন, দাম না বাড়িয়ে আসলে সরকার এই সংকট কিভাবে মোকাবেলা করতে পারে। ব্যাপার হচ্ছে, আমি বললাম না চুরি চামারি, আমরা দেখি যে বিপুল অর্থ কিন্তু এখানে বিপিসি লাভ করেছে বিগত দিনে, সেই অর্থের কিন্তু আপনি হদিস পাবেন না। আপনি যদি তাদের আসলে চূড়ান্ত হিসাবে যান, সেটা অর্থের হদিস পাবেন না। এখানে ব্যাপক অর্থ কিন্তু আসলে বিভিন্ন সময় সরকারও কিছু অর্থ নিয়েছে, আবার বিপিসিতেও কিন্তু ব্যাপক রকম কারচুপি আছে, আমরা যেটা জানি।
তো এই সংকটগুলো কিন্তু আমরা এই সুশাসনগুলো কিন্তু জ্বালানি খাতে আমরা এখনো নিয়ে আসতে পারিনি। এই যদি সুশাসনগুলো আমরা যদি বিগত দিনে নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেকটা স্বস্তি পেতাম দাম না বাড়িয়ে। কিন্তু এখন সবাই কিন্তু বলছে যে জ্বালানি তেলের দাম হয়তোবা এই যে প্রতিদিন 250 কোটি টাকার লোকসান, সরকারের পক্ষে কি এটা বহন করা সম্ভব? সরকার তো এই সরকারই তো একটা জটিল গ্যারাকলের মধ্য দিয়ে কিন্তু দায়িত্ব নিয়েছে। আমরা যেটা আশা করছিলাম যে অন্তর্বর্তী সরকার ব্যাপক রকম দেশের অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করে দিয়ে যাবে, অর্থনীতিকে সচল করে দিয়ে যাবে, সেটি তো পারে না। উল্টো অর্থনীতিকে আসলে নতুন করে তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রেখে গেছে। তো সেই চাপগুলোকে এক নতুন রাজনৈতিক সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। তার মধ্যেও এই জ্বালানি পরিস্থিতি, আমার মনে হচ্ছে আপনার সঙ্গে এর আগে একটি আলোচনা আমি বলেছিলাম যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, আপনি দেখেন যে তখন কিন্তু এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণেও কিন্তু দেশে জ্বালানি পরিস্থিতির একটা ব্যাপক নৈরাজ্য তৈরি হয়েছিল। সেই চাপ কিন্তু আওয়ামী লীগ সরকার মোকাবিলা করতে পারেনি এবং একটা নতুন রাজনৈতিক সরকার মাত্র ক্ষমতায় আসলো, এই সরকারের উপর আসলে এত বড় একটা অপ্রত্যাশিত চাপ, সেটি সরকারের পক্ষে মোকাবেলা করা কঠিন। সরকারের অর্থনৈতিক সংস্থান খুব বেশি নাই, রাজস্ব আদায় পরিস্থিতি খুবই খারাপ, ব্যাংকিং ব্যবস্থায় ব্যাপক লুটপাট। আপনি দেখেন যে সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে গিয়ে সরকার হিমশিম খাচ্ছে, কারণ আয় নাই। এখন বেতন বাড়াতে গেলে সরকারকে আসলে ঋণ করে সেই বেতন পরিশোধ করতে হবে। এই পরিস্থিতিতে আসলে আমার মনে হয় যে সরকার বাধ্য হবে আসলে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে। মানুষের মধ্যে হয়তো বা প্রতিক্রিয়া তৈরি হবে, মানুষ হয়তো বা অসন্তোষ প্রকাশ করবে, কিন্তু হয়তো বা বাধ্য হবে। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ালে আরেকটা নেতিবাচক পরিস্থিতি কিন্তু তৈরি হবে। সেটি আমি যেটি বলছিলাম বারবার, যে তখন কিন্তু যে শিল্প কারখানার উৎপাদন খরচ বাড়বে, কৃষির উৎপাদন খরচ বাড়বে, পরিবহন ভাড়া বাড়বে। এই জিনিসগুলো কিন্তু আবার মানুষের মধ্যে শুধু তেলের কারণেই মানুষ সরাসরি আক্রান্ত হয় তা না, কিন্তু তখন কিন্তু উৎপাদন খরচগুলো বাড়ার কারণে কিন্তু মানুষের জীবনযাত্রা আবার নতুন করে চাপে পড়ে। জি, ধন্যবাদ সাইদ আরমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম যে আসলে তেলের যদি দাম বেড়ে যায় বা তেলের দাম যদি সরকার সমন্বয় করে, যার ফলে সমস্ত কিছু, যে সমস্ত পণ্যের দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরাও চাই যে অতি সত্বর যুদ্ধ বন্ধ হোক এবং যুদ্ধ বন্ধের মাধ্যমে তেলের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের সমাধান হোক এবং সরকার একটা সুন্দর সমাধানের মাধ্যমে আমাদেরকে একটা সুস্থ জীবনধারা দেওয়ার চেষ্টা করুক। সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।